ইতিহাসের একটা রেফারেন্স নিয়ে তার সাথে মাইথোলজিকে মিক্স করে তেলেগু ইন্ডাস্ট্রিতে নতুন সিনেমা তৈরি হয়েছে, তার নাম হচ্ছে মিরাই। আজকে আমরা কথা বলবো মিরাই সিনেমাটা নিয়ে। কলিঙ্গা যুদ্ধ জয়ের পরে সম্রাট অশোক তার দৈব শক্তিকে 9 ভাগে ভাগ করে 9টা গ্রন্থের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় এবং সেই গ্রন্থগুলোর দায়িত্ব দেওয়া হয় 9 জন রয়্যাল গার্ডকে, যারা কিনা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করে। গার্ডদের মধ্যে একজন ছিল অম্বিকা, যার কাছে নবম গ্রন্থের দায়িত্ব দেওয়া হয়। নবম গ্রন্থই ছিল সবচাইতে মূল্যবান। বাকি গ্রন্থগুলোর মধ্যে ছিল যুদ্ধবিদ্যার রহস্য, আর নবম গ্রন্থের মধ্যে ছিল অমরত্ব লাভের রহস্য। এরপরে কয়েকশো বছর কেটে যায়, রয়্যাল গার্ডের ফ্যামিলি এই গ্রন্থগুলির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। এরপরে কাহিনীর প্রেক্ষাপট সাল 2000। অম্বিকা মা তার দৈব শক্তির বলে দেখতে পায় যে ভবিষ্যতে কোনো এক অপরাজেয় শক্তি সমস্ত রয়্যাল গার্ডদের মেরে এই গ্রন্থগুলোকে ছিনিয়ে নেবে, আর সমস্ত গ্রন্থকে এক জায়গাতে করে যখন তার দৈব শক্তিকে সে নিজের মধ্যে অকুপাই করে নেবে, তখন সে হয়ে যাবে অমর। এবং অমর হয়ে যাওয়ার পরে সে সরাসরি চ্যালেঞ্জ করবে স্বয়ং ভগবানকে। অম্বিকা মার তখন টেনশন, সে চলে যাবে হিমালয়ে অগস্ত্য মুনির কাছে। অগস্ত্য মুনি তখন অম্বিকাকে বলবে ভবিষ্যতে সেই কালো শক্তি এবং গ্রন্থগুলির মাঝখানে একজন যোদ্ধা দাঁড়িয়ে থাকবে, এবং সেই যোদ্ধা আর কেউ নাই, সে অম্বিকা মায়েরই আগত সন্তান। অগস্ত্য মুনি অম্বিকা মাকে একটা শর্ত দেয় যে তোমাকে এই সন্তান ত্যাগ করতে হবে, অর্থাৎ এই সন্তানকে তোমার থেকে দূরে রাখতে হবে। অগস্ত্য মুনির কথায় অম্বিকা রাজি হয়ে যায় এবং সন্তান জন্ম দেওয়ার পরে তাকে বারাণসীতে সাধুদের কাছে রেখে সেখান থেকে সে চলে যায়। কাহিনীর প্রেক্ষাপট এবার সাল 2024। অলরেডি সেই কালো শক্তির উত্থান ঘটে গেছে, যার নাম মহাবীর লামা উরুফে ব্ল্যাক সোল। সে অলরেডি 6 জন রয়্যাল গার্ডকে মেরে 6টা গ্রন্থকে হস্তগত করে নিয়েছে। সেটা অবশ্য সিনেমাতে দেখানো হবে না, কারণ এত কিছু দেখাতে গেলে সিনেমার লেন্থ অনেকটাই বেড়ে যাবে। 7 নম্বর রয়্যাল গার্ড ছিল জাপানে এবং 8 নম্বর রয়্যাল গার্ড ছিল মরক্কোতে। লামা তাদেরকে অ্যাটাক করবে এবং তাদেরকে মেরেও তাদের থেকে 2টো গ্রন্থই হাতিয়ে নেবে। অর্থাৎ লামার কাছে এখন 8টা গ্রন্থই চলে আসবে, বাকি থাকবে শুধু একটা, সেটা হচ্ছে নবম গ্রন্থ, যেটা ছিল কিনা অম্বিকার কাছে। লামা এবং তার টিমের উদ্দেশ্য ইন্ডিয়াতে অম্বিকা আশ্রমে আসা, এখান থেকে যে করেই হোক 9 নম্বর গ্রন্থকে খুঁজে বের করে নিজের হস্তগত করা। নিজের ছেলেকে ত্যাগ করার পরে অম্বিকা কিন্তু আর আশ্রমে ফিরে আসেন, কিন্তু আশ্রমে সবাই এটা জানতো যে অম্বিকার ছেলে, যাকে অম্বিকা ত্যাগ করেছে, সেই পারবে একমাত্র এই 9 নম্বর গ্রন্থকে রক্ষা করতে। তো অম্বিকার ছেলেকে খোঁজার জন্য আশ্রমের পক্ষ থেকে বিভা নামে একটা মেয়েকে পাঠানো হয়। বিভা প্রথমে বারাণসী হরিদ্বার হয়ে কলকাতা আসে এবং কলকাতা থেকে হায়দ্রাবাদ যায় অম্বিকার ছেলেকে খুঁজে বের করার জন্য। অম্বিকার ছেলেকে সে খুঁজে বের করে, তার নাম বেদা। বেদার সাথে দেখা হওয়ার পরে বিভা তাকে সবকিছু খুলে বলে এবং তার সাথে যেতে বলে, কিন্তু এই সমস্ত কাহিনী বেদা প্রথমে বিশ্বাস করে না। তার মনে হয় বিভা তাকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু তার পরবর্তীতে বেদার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে সে বিশ্বাস করতে বাধ্য হয় যে তার মা ছিল এবং তার মা কোনো একটা মহৎ উদ্দেশ্যেই তাকে ত্যাগ করেছিল। ছোটবেলা থেকে তাকে ত্যাগ করার জন্য যে বেদা তার মাকে ঘৃণা করত, ধীরে ধীরে তার পায়ের প্রতি তার মনোভাব পাল্টাতে থাকে। ইতিমধ্যে অম্বিকা আশ্রমে লামার পাঠানো লোক পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে 9 নম্বর গ্রন্থের কোনো খোঁজ পায় না। এরপরে তারা অম্বিকা আশ্রমকে জ্বালিয়ে দেয় এবং বিভাকে খুঁজে বের করে। লামা যখন বিভার কাছে 9 নম্বর গ্রন্থের খবর জানতে চায়, তখন লামাকে স্পষ্ট সুরে জানিয়ে দেয় যে 9 নম্বর গ্রন্থের খবর কেউ জানে না, সেটা যদি কেউ খুঁজে বের করতে পারে সেটা হচ্ছে একমাত্র বেদা। এরপরে শুরু হয় হায়দ্রাবাদ থেকে বেদার জার্নি। হায়দ্রাবাদ থেকে বেদা বিভিন্ন রাস্তা অতিক্রম করে পৌঁছে যায় হিমালয়, আর সেই হিমালয়ে পৌঁছায় তার মায়ের দেওয়া নির্দেশ মতো। এখন প্রশ্ন হলো, তার মা তো নেই, তাহলে সে কি করে মায়ের ইনস্ট্রাকশন পেল? অ্যাকচুয়ালি বেদা যখন মায়ের গর্ভে ছিল, তার মা তাকে যে যে কথা বলেছিল সেই সব কথাগুলো সে শুনতে পায়, অনেকটা অর্জুনের ছেলে অভিমন্যুর মতো। বেদা যখনই স্মরণ মনে একটা নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে তার মায়ের কথা স্মরণ করে, ঠিক তখনই সে তার মায়ের নির্দেশগুলো শুনতে পায়। যখন সে হিমালয়ে পৌঁছে যায়, হিমালয়ে পৌঁছে সেখানে আবার আমরা রামানের একটা ক্যারেক্টারকে দেখতে পাবো। সেটা একটা টুইস্ট, সেটা যারা আপনারা সিনেমা হলে যাবেন সেটা দেখতে পাবেন। এখানে এসে সে সন্ধান পায় মিরাই। মিরাই জিনিসটা কি সেটা আমরা আরেকটু পরে বলবো। এরপরে হিমালয় থেকে সে পৌঁছে যায় সেই গ্রামে যেখানে তার মাকে শেষ দেখা গেছিল। সেইখানে গিয়ে সে জানতে পারে তার মা সেই গ্রামের অধিবাসীদের জন্যই আত্মবলিদান দিয়েছিল আগুনের মধ্যে। এখন তার মাকে কেন আত্মবলিদান দিতে হয়েছিল সেটার সাথে যোগাযোগ রয়েছে মহাবলীর লামার, এবং তার একটা ব্যাকড্রপ রয়েছে। এই ব্যাকড্রপ বা ফ্ল্যাশব্যাকটা আপনারা সিনেমা হলে গিয়ে যদি দেখেন তাহলে ব্যাপারটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। যেহেতু বেদার মা অম্বিকাকে এখানেই শেষ দেখা গেছিল এবং তার কাছেই ছিল নবম গ্রন্থ, তো বেদা খুব ভালোভাবেই বুঝে যায় এই নবম গ্রন্থ আশেপাশেই কোথাও লুকিয়ে রাখা আছে। বেদা তারপরে আবার খুঁজতে শুরু করে এবং একটা সময় সেই নবম গ্রন্থটাকে পেয়ে যায়। এরপরে সিনেমা ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। নবম গ্রন্থ পাওয়ার জন্য মহাবীর লামা অ্যাটাক করে, প্রচুর পরিমাণ লোককে তার শয়তানি ক্ষমতা দিয়ে কুম্ভের মেলায় মারার জন্য প্ল্যান করে, আর নবম গ্রন্থকে বাঁচানোর জন্য যোদ্ধা হিসাবে দাঁড়িয়ে যায় বেদা। বেদা এবং লামার মধ্যে একটা চোখ ধাঁধানো অ্যাকশন, এবং শেষ পর্যন্ত যা হয় আর কি, মিরাইয়ের সাহায্যে বেদা লামার উপর জয়লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে মিরাই জিনিসটা কি?
মিরাই যখন সিনেমার নাম, মিরাই জিনিসটা কি সেটা আমার মনে হয় তোমাদেরকে একটু বলে দিই। মায়ের কথা মতো বেদা হিমালয়তে গিয়ে মিরাই পায়। প্রথমত সেটা দেখতে একটা ছোট লাঠির মতো ছিল, সেটার মধ্যে যে কি পাওয়ার ছিল সেটা সম্বন্ধে বেদার কোনো আইডিয়া ছিল না, কিন্তু সেটার পাহারাই ছিল রামায়ণের ক্যারেক্টার জটায়ুর ভাই সম্পত্তি। তো সেখান থেকে বেদা এটা তো জানতো যে ওটার মধ্যে কিছু না কিছু সুপার পাওয়ার আছে, কিন্তু জিনিসটা যে আসলে কি সেটা সম্বন্ধে তার সম্পূর্ণ জ্ঞান ছিল না। বেদা এবং লামার লড়াইয়ে লামা যখন ৯ নম্বর গ্রন্থ বেদার থেকে ছিনিয়ে নিয়েছে এবং সমস্ত গ্রন্থ থেকে দৈব শক্তি সে নিজের মধ্যে নিয়েছে এবং অলমোস্ট অপরাজেয় হয়ে সরাসরি ভগবানকে চ্যালেঞ্জ করছে, তখনই আমরা দেখতে পাই মিরাইয়ের আসল ক্ষমতা। অবশেষে আমরা দেখতে পাই সেটা রামের ধনুকে পরিণত হয় এবং একটা ভার্চুয়াল তীর চলে আসে বেদার হাতে এবং সেই তীর ধনুকের সাহায্যে বেদা মহাবীর লামা ওরফে ব্ল্যাকসোর্ডের কাহিনী সমাপ্ত করে দেয়। তো বন্ধুরা, সিনেমার কাহিনীর এক্সপ্লেনেশন এটুকুই। সিনেমা রিভিউ করার ক্ষেত্রে নেগেটিভ কিছু বলার মতো আমার কাছে নেই। এই সিনেমার ডিরেক্টর গৌতম যেভাবে সিনেমাটাকে ডিরেক্ট করেছে তাকে 100-এর মধ্যে 95 নাম্বার দেওয়া যেতে পারে। অভিনয়ের কথা যদি আমি বলি, ব্ল্যাকসোর্ড অর্থাৎ মহাবীর লামা চরিত্রে মনোজ মাঞ্চু এবং বেদা চরিত্রে তেজা সারজা খুবই ভালো অভিনয় করেছে। পাশাপাশি জয়রাম, জগপতিবাবু, শ্রেয়া শরণ এবং ঋতিকা নায়ক তাদের ক্যারেক্টারকে খুব ভালোভাবে জাস্টিফাই করেছে। সিনেমা সারাংশে আমি বলতে চাই, হিস্ট্রির সাথে মাইথোলজির সংমিশ্রণ এবং তার সাথে সুন্দর ভিএফএক্স এবং একজন ভালো ডিরেক্টর যদি থাকে এবং সেই ডিরেক্টরের নির্দেশ মতো যদি সবাই কাজ করে, তাহলে একটা সুন্দর সিনেমা তৈরি করার জন্য 400-500 কোটি টাকার প্রয়োজন হয় না। আমি যতদূর জানি এই সিনেমার বাজেট ছিল 40 কোটি টাকা এবং সবকিছু মিলে এই সিনেমাটা তৈরি করতে খরচ হয়েছে 60 কোটি টাকা। এই সিনেমাটা আমি রেফার করবো, আপনারা সবাই দেখতে যেতে পারেন। 8 থেকে 80 সবার জন্য এই সিনেমাটা উপভোগ্য এবং আমার বিশ্বাস এই সিনেমাটা এর বাজেট রিকভারি করবে এবং সুপারহিট হবে। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।